আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি কৃষি কলেজ, ঝিনাইদহ। আজকে লেকচার নম্বর 4-এ আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে। আজকে যে বিষয়গুলো আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে জিন, জিনের বৈশিষ্ট্য, জিনের ক্রিয়া, জিনোম, জিনোমিক্স, এই সংক্রান্ত আলোচনা আজকে ইনশাআল্লাহ করার চেষ্টা করা হবে। তো প্রথমেই আমরা দেখব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিন। জিন কাকে বলে? আমরা জানি ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে এবং ডিএনএ ভিতরে জিন থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে জিনের অবস্থান হচ্ছে ক্রোমোজোমে অথবা ডিএনএ ভিতরে বলতে পারি। অর্থাৎ এটা ডিএনএ একটা ক্ষুদ্র অংশ বিশেষ এবং একটা জিন অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে সাধারণত গঠিত হয়। তো আমরা এর একটা গাঠনিক সংজ্ঞা দিতে পারি, অনেকগুলো নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত ডিএনএ একটা অংশ যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস পার্ট অফ এ ডিএনএ, একটা ডিএনএ একটা অংশ দ্যাট ইজ রেসপন্সিবল, যেটা দায়বদ্ধ ফর এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স, যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়বদ্ধ। এক কথায় বলতে গেলে আমরা এটা বলতে পারি যে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ প্রদানকারী ডিএনএর অংশ বিশেষ হচ্ছে জিন। ঠিক আছে? অর্থাৎ আমরা জানি, আমরা এটা বলে থাকি যে ক্রোমোজোম বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করে, ক্রোমোজোম ডিএনএ মাধ্যমে বহন করে, ডিএনএ মূলত জিনের মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলোকে বংশ পরম্পরায় বহন করার কাজটা সম্পন্ন করে থাকে। এরপরে আমরা দেখব জিন সম্পর্কিত আবিষ্কার, অর্থাৎ জিন আবিষ্কারের ঘটনাগুলা এখানে একটু চার্ট আকারে আমি তোমাদের জন্য দিয়েছি, তোমরা কাইন্ডলি এটা একটু পড়ে নিবা। এগুলো বিশেষ আলোচনা করার বিষয় না, আমাদের আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তো তোমরা জানো যে জিন শব্দটা প্রথম অনেক পরে ব্যবহৃত হয়েছে। এই জিনটাকে ফ্যাক্টর নামে অভিহিত করেছিল বিজ্ঞানী মেন্ডেল, জেনেটিক্সের যিনি আবিষ্কারক বা যাকে ফাদার অফ জেনেটিক্স বলা হয়, গ্রেগর জোহান মেন্ডেল, তিনি প্রথম এটার নাম দিয়েছিলেন ফ্যাক্টর। আর কৃত্রিম জিনের আবিষ্কারক হচ্ছেন হরগোবিন্দ খুরানা, এই জন্য তিনি কৃত্রিম জিন আবিষ্কার করে পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, জিনের কাজ আমরা জানি, এক কথায় বলতে গেলে যে বংশ পরম্পরার বৈশিষ্ট্য বহনের জন্য দায়বদ্ধ সেই জিন, এবং প্রোটিন, হরমোন, এনজাইম, এগুলো মূলত এই জিনের মাধ্যমে এগুলো তৈরি হয়ে থাকে। এই জিন মূলত কি করে? জিন মূলত প্রোটিন এবং এমআরএনএ সংশ্লেষগুলোকে নিয়ন্ত্রণ করে। আর প্রোটিন মানে আমাদের দেহে যাবতীয় বৈশিষ্ট্য প্রকাশের জন্য কিন্তু প্রোটিন দায়বদ্ধ। প্রোটিন তৈরির যে অনুক্রম বা সজ্জাটা প্রথমে হয় ডিএনএ হতে এমআরএনএ তৈরি করা লাগে, যাকে আমরা ট্রান্সক্রিপশন বলি, আর এমআরএনএ তে পরে প্রোটিন তৈরি হয়। এই তিনটা ধাপে কিন্তু প্রোটিনটা সাধারণত ফর্ম করে থাকে। আর মিউটেশন বা জনিত কারণেও জিনের অনেক ভূমিকা আছে এবং অ্যাডাপ্টেশনের জন্য জিনের প্রয়োজন। তো মোটামুটি জিনের কাজ পরীক্ষায় খ বিভাগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, জিনের বৈশিষ্ট্য বা জিনের প্রকৃতি। বিগত সালে আমি দেখেছি জিনের বৈশিষ্ট্য বা জিনের প্রকৃতি, এটা 4 মার্কে একটা প্রশ্ন আসে। তো এখানে আমি 11টা পয়েন্টে জিনের প্রকৃতি বা বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করেছি। আমার বলছি জিন বংশগতির ধারক এবং বাহক। এটা আমাদের জানা কথা যে জিনের মাধ্যমে যেহেতু বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বাহিত হয়, তাই আমরা একে ধারক ও বাহক বলে থাকি। জিন মূলত নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। ঠিক আছে? অর্থাৎ ডিএনএ মূলত ডিএনএ বংশগত বৈশিষ্ট্য ক্যারি করে, আরএনএ এর মাধ্যমে না। আমাদের ক্ষেত্রে যারা প্রকৃতপোষী, সেখানে ডিএনএ এর মাধ্যমেই বেশিরভাগ জিন ক্যারি হয়, সেটা আরএনএ দিয়ে না। জীবের মিউটেশন এবং ভেরিয়েশন বা প্রকরণে জিনের ভূমিকা রয়েছে। অর্থাৎ আমরা যত রকমের ভ্যারাইটিস দেখি প্রত্যেকটা প্রজাতির ভিতরে, এই ভ্যারাইটিস কিন্তু সৃষ্টি হয় কিন্তু জিনের বৈচিত্র্যতার কারণে। আত্ম উৎপাদনের ক্ষমতা আছে, অর্থাৎ সেলফ রেপ্লিকেশনের ক্ষমতা কিন্তু আছে এই জিনের, অর্থাৎ নিজের কপি যে নিজে সৃষ্টি করতে পারে। ক্রোমোজোমে জিনের অবস্থানটাকে বলা হয় লোকাস বলা হয়। এটা আমাদের জানা জিনিস যে ডিএনএ বা ক্রোমোজোমের যে জায়গায় জিন অবস্থান করে সেটাকে লোসাই বা লোকাস বলা হয়। আদিকোষে জিন থাকে নিউক্লিয়েড বা প্লাজমিডে। আমরা জানি যে সাধারণত আদিকোষের নিউক্লিয়াস যেটা থাকে
গঠিত নিউক্লিয়াস থাকে না, এই যে ডিএনএ থাকে সেটা সাধারণত বৃত্তাকার হয়, এবং এই বৃত্তাকার ক্রোমোজোমটাকে সাধারণত বলা হয় নিউক্লয়েড, বা এর আরেকটা অংশ আছে সেটা হচ্ছে প্লাজমিড, এক্সট্রা নিউক্লিয়ার ক্রোমোজোম, এক্সট্রা নিউক্লিয়ার ডিএনএ, যার ভিতরে কিন্তু জিন থাকে। প্রকৃতপক্ষে ক্রোমোজোমে জিন থাকে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে যারা আমরা প্রকৃতপক্ষে আছি, এর ডিএনএ বা জিনটা থাকে মূলত ক্রোমোজোমের ভিতরে, নিউক্লিয়াসের অভ্যন্তরে। ক্রোমোজোমে জিনগুলো সরল রৈখিক ভাবে অর্থাৎ লিনিয়ার ভাবে সাজানো থাকে। একটা ক্রোমোজোমে এটা পরস্পর সরল রৈখিক ভাবে এটা সাজানো থাকবে। আর বলা হচ্ছে অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এমন হয় যেমন ড্রসোফিলা মাছির চোখের রং 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবার এটা এমন হতে পারে যে একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, যেমন অ্যালবিনো মানুষের চামড়া রং, অর্থাৎ যারা সাদা মানুষ তাদের চামড়া রং বা চুলের রং, এগুলো একটা জিনের মিউটেশনের ফলে কিন্তু সৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে একটা জিন অনেকগুলো কাজ করে, আবার অনেকগুলো জিন মিলেও একটা কাজ করে। কোন কোন ভাইরাসে আরএনএ জিন বহন করে। আমাদের এটা জানা উচিত যে ভাইরাসে সাধারণত হয় ডিএনএ থাকে, না হলে আরএনএ থাকে। তাহলে যে ভাইরাসে শুধু আরএনএ থাকে সেই ক্ষেত্রে আরএনএটা জিন ক্যারি করে, আর ডিএনএ থাকলে শুধু জিন ক্যারি করবেই। কিন্তু আমাদের ক্ষেত্রে সাধারণত কোনো আরএনএ বংশগতির জিন বহন করে না। তো আশা করি তোমরা জিনের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে যে আলোচনাটা পাইলা, এটা পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিবা। এরপরে আমরা দেখব যে আমাদের দেহে বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিভিন্ন প্রকারের জিন রয়েছে। তো এই জিনগুলোর সংজ্ঞা এবং তার প্রকারভেদ আমরা একটু দেখার চেষ্টা করি। লিথাল জিন, লিথালের বাংলা হচ্ছে ঘাতক জিন, অর্থাৎ যে জিনের প্রকাশটা কোনো জীবের মৃত্যুর কারণ হয় তাকে বলা হয় লিথাল জিন। তোমরা জেনেটিক্সে এই লিথাল জিনের ঘটনাটা অনেকে পড়েছো ইন্টারমিডিয়েট লেভেলে, যার ফলে অনুপাত 3:1 বদলে 2:1 হয়। অঙ্কোজিন, যে জিনের কারণে ক্যান্সার সৃষ্টি হয় তাকে বলা হয় অঙ্কোজিন। খণ্ডিত জিন, অর্থাৎ যদি যে জিন ইন্ট্রন অর্থাৎ ডিএনএ যে অংশ প্রোটিন তৈরির সংকেত বহন করে না, ও এক্সন অর্থাৎ যেটা ডিএনএ তৈরির জন্য প্রোটিন তৈরির সংকেত বহন করে, সংযোগে গঠিত তাকে খণ্ডিত বা স্প্লিট জিন বলে। এক কথায় যে জিনে ইন্ট্রন এবং এক্সট্রন থাকে সেটাকে আমরা বলছি খণ্ডিত বা স্প্লিট জিন। অটোজোমোলা জিন, অর্থাৎ অটোজোমাল জিন বলতে আমরা জানি যে আমাদের দেহে ক্রোমোজোম আমরা দুভাগে ভাগ করি, একটা অটোজোম একটা সেক্স ক্রোমোজোম। তাহলে অটোজোম যে জিন দ্বারা নির্ধারণ হয়, হ্যাঁ, যে জিন নির্ধারণ করে থাকে তাকে বলে অটোজোমাল জিন। মানুষের মাথা, টাক পড়া, অ্যালবিনিজম এগুলো কিন্তু অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হল্যান্ড্রিক জিন, ওয়াই ক্রোমোজোমে যে জিন ধারণ করে তাকে বলা হয় হল্যান্ড্রিক জিন। মানুষের কানের লোম প্রকাশক জিনগুলো এই হল্যান্ড্রিক জিনের প্রকৃষ্ট উদাহরণ। এরপরে সিউডোজিন, সিউডোজিন হচ্ছে ডিএনএ যে অংশে কোনো প্রোটিন বা পলিপেপটাইড চেইন তৈরি কোনো তথ্য থাকে না বা তৈরি করে না, যে অংশটা সেটাকে বলা হবে সিউডোজিন। ট্রান্সজিন, যে জিন উদ্ভিদ কোষে প্রাণীকোষ থেকে নিয়ে অন্য কোনো প্রজাতির উদ্ভিদ কোষে প্রাণীকোষ স্থানান্তর করা হয় বা প্রতিস্থাপন করা হয় তাকে বলে ট্রান্সজিন। তোমরা জানো যে আজকাল ট্রান্সজেনিক প্রাণী বা ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেক্ষেত্রে একটা জীবের জিন নিয়ে আর একটা জীবে স্থানান্তর করা হয়, করে হাইব্রিড প্রজাতি সৃষ্টি করা হয়, হাইব্রিড ভ্যারাইটি সৃষ্টি করা হয়। এই ধরনের জিনকে বলা হয় ট্রান্সজিন। আচ্ছা, এবার আমরা দেখব যে জিনের সংখ্যা, অর্থাৎ এই জিনটা বিভিন্ন কোষের সংখ্যা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন বলছি মানুষের একটা কোষের জিনের সংখ্যা প্রায় 50,000-এর বেশি হয়, এবং মানুষের প্রথম নম্বর ক্রোমোজোমের জিন আছে 2,968টা, ওয়াই ক্রোমোজোমের জিনের সংখ্যা 231টা, এবং সবচেয়ে যে জিনটা ক্ষুদ্রতম তাতে নিউক্লিওটাইড আছে মাত্র 75টা। জিন আসলে কিছুই না, জিন হচ্ছে কতগুলো নিউক্লিওটাইডের সমষ্টি মাত্র। আর সব থেকে যে জিনটা বড় তাতে নিউক্লিওটাইড থাকে প্রায় 40,000-এর অধিক। তো আশা করি তোমরা এই জিনের সংখ্যা অর্থাৎ ক্রোমোজোমের কয়টা জিন থাকে সে সম্পর্কিত একটা সংক্ষিপ্ত তথ্য কণিকা পেলে। এরপরে জিনের যে জিন সম্পর্কিত যে আধুনিক ধারণা আছে, যে জিন মানেই যে আসলে বৈশিষ্ট্য ক্যারি করে, বা জিনের কোন অংশে ডিএনএ রেপ্লিকেশন হয়, কোন অংশে মিউটেশন হয়, কোন অংশে রিকম্বিনেশন হয়, এর পরে ভিত্তি করে জিনের কতগুলো আধুনিক নাম দেওয়া আছে সেই সম্পর্কিত আলোচনা আমরা একটু দেখব।
তো দেখো এখানে প্রথমে বলা আছে রেকন। রেকন শব্দ আছে রিকম্বিনেশন থেকে। আমরা জানি জিনের জেনেটিক রিকম্বিনেশন হয়, অর্থাৎ তাদের ক্রোম বা সজ্জাটা অনুক্রমটা চেঞ্জ হয়। তাহলে যে ক্রোমোজোমের ডিএনএ যে জিনের যে অংশে এই রিকম্বিনেশনটা ঘটে সেই জায়গাটাকে আমরা বলবো রেকন। তাহলে সব জায়গায় কিন্তু জেনেটিক রিকম্বিনেশন হয় না, যে জায়গাতে ঘটবে ওই জায়গাটার নাম হচ্ছে রেকন। তারপর হচ্ছে যে জিন মিউটেশনের একক। জিন মিউটেশনের একক বলতে কি বোঝায়, যে ডিএনএ যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন ঘটবে, ক্ষুদ্রতম অংশটা তো জিন, তাহলে জিন যে জায়গাতে মিউটেশন ঘটে সেই জায়গাটাকে আমরা বলবো মিউটন। তারপরে ডিএনএ যে ক্ষুদ্রতম অংশে অনুলিপন বা রেপ্লিকেশন সম্পন্ন হয়, রেপ্লিকেশনকে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলি রেপ্লিকন। আর হটে সিস্টন। সিস্টন হচ্ছে মূলত একটা জিনের কার্যকরী একক, অর্থাৎ সিস্টনে অনেকগুলো রেকন এবং অনেকগুলো নিউট্রন থাকে। আমরা বলতে পারি এই সিস্টন মূলত অ্যাক্সন এবং ইন্ট্রন, কোডিং এবং নন কোডিং অংশ নিয়ে গঠিত হচ্ছে এই সিস্টন। একটা কার্যকরী জিন মূলত এই সিস্টনে অবস্থান করে থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম যে জিন সম্পর্কে আধুনিক ধারণায় একটা জিনের কতগুলো সমার্থক শব্দ আমরা ব্যবহার করে থাকি। আর একটা প্রশ্ন প্রায় পরীক্ষা আসতে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা বা জিনের ক্রিয়া ব্যাখ্যা করো। এটা 4 মার্কের একটা প্রশ্ন। এখানে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে সেন্ট্রাল ডগমাটা বোঝানোর চেষ্টা করব। দেখো যে এখানে বলা হচ্ছে যে জিন আসলে কিভাবে ক্রিয়া করে। জিন ক্রিয়া করে প্রোটিন তৈরির মাধ্যমে, অর্থাৎ প্রোটিন যখন তৈরি করবে তখন ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, তার আগে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় না। আমরা বলছি প্রকৃতপক্ষে জিন প্রকাশের ঘটনাকে একত্রে বলে সেন্ট্রাল ডগমা। অন্য ভাষায় বলা যায় যে ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে তথ্য প্রবাহের ঘটনা। তথ্য প্রবাহটা কি, প্রোটিন তৈরির যে ঘটনাটা, সেই ঘটনাকে আমরা বলবো সেন্ট্রাল ডগমা। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে দেখানো হয়েছে, দেখো যে প্রথমে একটা ডিএনএ রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হলে কি হয়, ডিএনএ তার সংখ্যাটাকে বৃদ্ধি করে, সংখ্যাটা বৃদ্ধি করে অনেক কপি তৈরি করে। দ্যাট ইজ নোন অ্যাজ, আমরা বলছি এখানে ডিএনএ রেপ্লিকেশন হয়। এই ডিএনএ থেকে পরবর্তীতে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে একটা একসূত্রক আরএনএ সৃষ্টি হয়। ঠিক আছে, এই আরএনএটা মূলত যখন ডিএনএ থেকে তৈরি হয়, এটা মূলত মেসেঞ্জার আরএনএ। মেসেজ ক্যারি করে নিয়ে আসে ডিএনএ কাছ থেকে, কি তৈরির তথ্য, প্রোটিন তৈরির তথ্য ক্যারি করে নিয়ে আসে। এই জন্য একে বলা হয় এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা আবার উল্টো প্রক্রিয়ার মাধ্যমে যেটা করতে পারে তা হচ্ছে আবার ডিএনএ তে রূপান্তরিত হতে পারে, তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। যদি ওই আরএনএ হতে আবার ডিএনএ তৈরি হয়, তাকে আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন এবং রিভার্স ট্রান্সক্রিপশন আমরা বুঝলাম। এরপরে যদি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে যায়, সেটাকে আমরা বলি ট্রান্সলেশন। আর একবার প্রোটিন তৈরি হয়ে গেলে সেখান থেকে আর উল্টো পথে আসতে পারে না, এটা হচ্ছে ওয়ান ওয়ে। সো এই ট্রান্সলেশনের মাধ্যমে যখন প্রোটিন তৈরি হয়ে যায়, তখন একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। প্রোটিন মানেই একটা বৈশিষ্ট্য। আমাদের দেহে যত বৈশিষ্ট্য দেখি সবগুলো আসলে প্রোটিনের খেলা। লাইফটাকে বলা হয় লাইফ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ প্রোটিন। হ্যাঁ, লাইফ ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ প্রোটিন। প্রোটিনের ভাষায় জীবন। আমরা যা দেখি, আমাদের যত বৈশিষ্ট্য দেখি, সবগুলো মূলত প্রোটিনের মাধ্যমে এগুলো প্রকাশ পেয়ে থাকে। তাহলে সেন্ট্রাল ডগমাটা পরীক্ষা আসলে তোমরা অবশ্যই ছবিটা ড্র করবা এবং সংক্ষেপে সেন্ট্রাল ডগমায় কোন কোন ঘটনাগুলো পরপর ঘটে সেটা সংক্ষেপে ব্যাখ্যা করলেই এটা সুন্দর একটা 4 মার্কের প্রশ্ন হবে। সেন্ট্রাল ডগমা পরে আমরা দেখব হোয়াট ইজ জিনোম। জিনোম আসলে কি। আমরা জানি আমাদের দেহকোষে সাধারণত 2 সেট ক্রোমোজোম থাকে। 2 সেটকে আমরা ইংলিশে বলে থাকি ডিপ্লয়েড। 2n বা ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, 2 সেট অফ ক্রোমোজোম। কিন্তু আমাদের দেহে শুক্রাণু বা ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড কোষ বলা হয়। এই হ্যাপ্লয়েড কোষে সাধারণত 1 সেট ক্রোমোজোম থাকে। এই 1 সেট ক্রোমোজোমে বিদ্যমান ক্রোমোজোমে জিনের যে সমষ্টি, তাকে বলা হয় জিনোম। এক কথায় 1 সেট ক্রোমোজোমে বিদ্যমান সকল জিনের সমষ্টিকেই বলা হবে জিনোম। কারণ আমাদের হ্যাপ্লয়েড কোষ হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু। এই হ্যাপ্লয়েড কোষে 23টা ক্রোমোজোম থাকে। তাহলে 23টা ক্রোমোজোমে যত প্রকারের জিন আছে তার সমষ্টিকে একত্রে বলা হবে জিনোম। আর জিনোম শব্দটা প্রথম যিনি ব্যবহার করছেন তিনি হচ্ছে হ্যান্স উইঙ্কলার। 1920 সালে এই জিনোম শব্দটি প্রথম ব্যবহার করে। তাহলে জিনোম বিভিন্ন প্রাণীতে ক্রোমোজোম সংখ্যা বিভিন্ন এবং
ওই ক্রোমোজোমে বিদ্যমান জিনোমের প্যাটার্নও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আমরা বলছি যে মানুষের জিনোমে 3000 মিলিয়ন ক্ষারক যুগল আছে। তোমরা জানো যে হিউম্যান জিনোম যে প্রজেক্টটা করা হয়েছে, সেই হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে এখন মানুষের জিনোম সিকোয়েন্স বের করা হয়েছে, যে মানুষের 23টা ক্রোমোজোমে কোন ক্রোমোজোমে কতটা জিন, অর্থাৎ এই যে নাইট্রোজেন বেস গুলা এটিজিসি সাজানো আছে, তার সিকোয়েন্সটা কিন্তু এখন বের করা হয়েছে। তবে এই জিনোম সিকোয়েন্স বা এই জিনের সমষ্টির সব কাজ কিন্তু মানুষের জানা নেই। বলা হচ্ছে জিনের 0.1 ভাগ ভিন্নতার কারণে বিশ্বে ভিন্ন ভিন্ন মানুষের সৃষ্টি হয়। অর্থাৎ এই যে আমরা এত মানুষ সবাই হোমোসেপিয়েন্স, বাট কেউ দেখতে এক না। অর্থাৎ এই জিনের প্যাটার্নের বিভিন্নতার কারণে মানুষগুলো দেখতে ভিন্ন ভিন্ন হয়। আসলে এটা মাল্টিপল অ্যালিলের উদাহরণ। এই মাল্টিপল অ্যালিলের কারণে কেউ দেখতে কোনোদিন সমান হয় না, হবেও না। ইভেন যারা আইডেন্টিক্যাল টুইন বেবি, তাদের ভিতরে কোনো না কোনো একটা জায়গায় একটা বৈসাদৃশ্য থাকে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মানুষের সাথে গরুলার প্রায় জিনোমের 98% মিল আছে, গরিলা শিম্পাঞ্জির মিল আছে 98%, আর গরিলার আছে 97% মিল আছে। আর মানুষ তার জিনোমের মাত্র 2% জিনের কাজ জানে বা যেগুলো অংশগ্রহণ করে, আর বাকি 98% কাজ মানে জিনে নিষ্ক্রিয় থাকে, বাট তার কাজ মানুষ জানে না। এটা এমন যে হয়তো মানুষ জানে না বা নিষ্ক্রিয় রয়েছে। তো এই অজানা জিনগুলোকে সাধারণত বলা হয় জাঙ্ক ডিএনএ। এই জাঙ্ক ডিএনএ তে আবার অনেক সময় ক বিভাগের সংজ্ঞায় আসে। তো আশা করি তোমরা এটা এই জাঙ্ক ডিএনএ সংজ্ঞাটা মুখস্থ রাখবা। তাহলে জিনোম সম্পর্কে আমরা একটা আলোচনা পেলাম। জিনোমের প্রকারভেদ, অর্থাৎ জিনোমটা কত রকমের হয়। তো আর বলছি জিনোম মেইনলি দুই ভাগে ভাগ করলাম, ক্ষুদ্রাকৃতির জিনোম, বৃহদাকৃতির জিনোম। ক্ষুদ্রাকৃতির জিনোম কি? অর্থাৎ যে জিনোমে মোট জিনের সমষ্টি অনেক কম থাকে, যাদের ক্রোমোজোম কম থাকলে জিনের সংখ্যা সাধারণত কম থাকে। যেমন ভাইরয়েড বা ভাইরোসয়েড। ভাইরয়েড আসলে কি? যে প্রোটিন আবরণবিহীন যে ভাইরাস কণা থাকে তাকে বলা হয় ভাইরয়েড। তো এই সকল জিনিসে যে সকল নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড মতো ডিএনএ, এই ডিএনএতে জিনগুলো থাকে খুবই কম থাকে। এছাড়া ভাইরাস বা ব্যাকটেরিয়া, এই সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে ভাইরাস এবং ব্যাকটেরিয়াতে সাধারণত জিনোমের সংখ্যা খুবই কম থাকে, সেজন্য এগুলোকে আমরা বলছি ক্ষুদ্রাকৃতির জিনোম। আর বৃহদাকৃতির জিনোম আছে, বৃহদাকৃতির জিনোমের ভিতরে আছে প্রকৃত কোষী জীব মাত্রই হচ্ছে বৃহদাকৃতির জিনোম বিশিষ্ট। যেমন আমরা মানুষ, আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে প্রতিটা কোষে, আর একটা হ্যাপ্লয়েড কোষে থাকে 23টি ক্রোমোজোম। এই 23টি ক্রোমোজোমে মোট জিনের সংখ্যা আমরা বলেছি যে আমাদের একটা কোষে জিনোমে, মানুষের জিনোমে প্রায় 3000 মিলিয়ন ক্ষারক যুগল থাকে। মানুষের 3000 ক্ষারক যুগল মানে বিরাট ব্যাপার। তো এই জন্যই মানুষের জিনোমটাকে বলা আছে বৃহৎ আকৃতির জিনোম। তো এরপর আরেকটা টপিকস পরীক্ষা আসছে, সেটা হচ্ছে জিনোমিক্স কি। অর্থাৎ জিনোম সম্পর্কিত যে আলোচনা, যে সাবজেক্ট করা হয়ে থাকে সেটাকে সাধারণত বলা হয় জিনোমিক্স। তো জিনোমিক্সে আসলে কি নিয়ে আলোচনা করা হয়? জিনোমিক্সে মূলত জিনোমের গঠন সম্বন্ধে আলোচনা, জীবে জিনোমের ভূমিকা কি, জিনোমের ক্রিয়া কৌশল সংক্রান্ত জ্ঞান লাভ, যে সাবজেক্টে আলোচনা করা হবে বিজ্ঞানের, সেই শাখাটাকে বলা হবে জিনোমিক্স। এবং এই জিনোম এবং জিনোমিক্স বলতে কি বোঝো, এমন প্রশ্ন তোমরা দেখবা খ বিভাগের প্রশ্ন এটা আসে। জিনোম সম্পর্কে আমরা আলোচনা করেছি, এবার জিনোমিক্স সম্পর্কে আমরা জানছি। 1986 সালে বিজ্ঞানী রড্রিক প্রথম এই শাখার কথা উল্লেখ করেন, তিনি প্রথমে এটার প্রস্তাব দেন। আর এই জিনোমিক্সে মূলত জিনোমের কাঠামো বিশ্লেষণ করা হয়, বিভিন্ন প্রাণীর বিভিন্ন জিনোমের কাঠামো বিশ্লেষণ করা হয়, ক্রোমোজোম ম্যাপিং করা হয়। ক্রোমোজোম ম্যাপিং করলে তার জিনোমের জিনের যে বিন্যাসগুলা, নাইট্রোজেন বেসের যে বিন্যাসগুলা, এগুলো সংখ্যাটা কোনটা পরে কোনটা সেগুলো জানা যায়। জিনোমের অনুক্রম বিশ্লেষণ, যেটা বলছিলাম আর কি, জিনোমের আকার আকৃতি এবং এর অস্বাভাবিকতা বিশ্লেষণ করা হয় এই জিনোমিক্স এই সাবজেক্টটাতে। তো এই জিনোমিক্সে কে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে গাঠনিক জিনোমিক্স এবং আরেকটা হচ্ছে কর্ম সম্বন্ধীয় জিনোমিক্স। অর্থাৎ গাঠনিক জিনোমিক্সে ওই নির্দিষ্ট প্রাণীর ক্রোমোজোমে জিনোমের সংখ্যা কতটা, জিনোমগুলোর ধরনগুলো কেমন, এটা অনেক বড় নাকি অনেক ছোট, তারপরে কি সজ্জিত আছে সেই সম্পর্কে আলোচনা হয়। আর কর্ম সম্বন্ধীয় আলোচনায় যে কোন জিনোমের কি কাজ, এই যে আমরা একটু আগে বললাম যে মানুষের মোট জিনোমের 2% জিনোমের কাজ মানুষের জানা, বাদ বাকি 98% কাজ অজানা রয়েছে। তাহলে এই যে কর্ম সম্বন্ধে মূলত জিনোমের কোন জিনোমের কি কাজ
সে সম্পর্কে আলোচনা করা হয়। আমরা জানি যে ডক্টর মাকসুদুল আলম কিন্তু পার্টের জিনোম সিকোয়েন্স রহস্য তিনি উদ্ঘাটন করেছেন, কিন্তু এই জিনোম সিকোয়েন্সে কোন জিনের কি কাজ সেটা কিন্তু এখন স্টিল আন্ডার রিসার্চ, এটা রিসার্চের পর্যায়ে রয়েছে। কর্ম সম্বন্ধীয় জিনোমিক্সে মূলত জিনোমের বিভিন্ন জিনোমের কাজ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তাহলে জিনোমিক সম্পর্কে আলোচনা এটুকু। জিনোমিক অস্থিতিশীলতা, আমি দেখলাম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ জিনোম যদি কোনোভাবে চেঞ্জ হয় সিকোয়েন্সে, তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? এক কথায় বলতে গেলে, যেটা আমরা সরল কথায় বুঝি, ক্যান্সার, টিউমার, এই ধরনের সমস্যাগুলো সাধারণত জিনোমিক ইনস্টেবিলিটি বা অস্থিতিশীলতার কারণে এটা সৃষ্টি হতে পারে। এখন জিনোমিক এই সিকোয়েন্সের যে পরিবর্তন বা ব্যত্যয়, সেটা কেন ঘটে? সেটা বিভিন্ন এজেন্টের কারণে ঘটতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল রেপ্লিকেশন এরর্স, অর্থাৎ যখন ডিএনএ রেপ্লিকেশন হয় তখন এমন কোন ফ্যাক্টর সেখানে চলে আসে যার কারণে সঠিক বিন্যাসটা, এই ডিএনএ তে যে নাইট্রোজেন বেসগুলো, তার সঠিক বিন্যাসটা এটা ব্যাহত হয়। আচ্ছা, এক্স-রে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন অ্যাভেলেবেল এক্স-রে, বিভিন্ন জায়গায় এক্স-রে করা হয়, বিভিন্ন অঙ্গের এক্স-রে করা হয়, ওই জায়গায় যে কোষ থাকে, কোষের যে ক্রোমোজোম, তাতে যে ডিএনএ, তাতে যে জিন আছে, এতে কিন্তু তার এই নিউক্লিওটাইডের যে বিন্যাসে পরিবর্তন হতে পারে। ইউভি লাইট, এটা খুবই সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে সূর্যের ইউভি লাইটের কারণে স্কিন ক্যান্সার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই আলট্রাভায়োলেট রেটা আমাদের ত্বকের কোষের ক্রোমোজোমের যে জিনোমিক যে মিউটেশন ঘটাচ্ছে, যার কারণে স্কিন ক্যান্সারের হারটা বাড়ছে। অ্যালকালাইটিং এজেন্টস, অর্থাৎ অ্যালকোহলিক সাবস্টেন্স, বিভিন্ন দ্রব্য আছে, নিকোটিন হতে পারে, তামাকজাত, এই সকল সাবস্টেন্স গুলো অনেক সময় ডিএনএ পরিবর্তন সাধন করে থাকে। স্পন্টেনিয়াস রিয়াকশন, অর্থাৎ ডিএনএ যে নাইট্রোজেন বেস গুলো আছে, সেটা দেখা যাচ্ছে স্পন্টেনিয়াস তাদের ভিতরে রিয়াকশন করে বিভিন্ন মলিকুল তৈরি করছে, তার কারণে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এছাড়া রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস ROS সংখ্যা বলা হয়, এই জন্য অনেক এজেন্ট আছে যেগুলোর কারণে এই ডিএনএ যে নাইট্রোজেন বেসের সজ্জা বা বিন্যাস আছে তার কিন্তু পরিবর্তন হয়। তো আমরা বলছি এই পরিবর্তনটাকে আমরা বলছি ভ্রম, ডিএনএ ভ্রম। বাট এই ডিএনএ আর যে ভ্রমটাকে কাটানোর জন্য কিন্তু ডিএনএ ভিতরে একটা ক্ষমতা থাকে, তাকে বলে ডিএনএ মিসম্যাচ বা ডিএনএ রিপেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তো যদি ডিএনএ এই নাইট্রোজেন বেস গুলো মিসম্যাচ করে, সেটা রিপেয়ার করার ক্ষমতা ডিএনএ থাকে। তো এই রিপেয়ারটা যদি সে করে তাহলে তো কোনো সমস্যা নাই। বাট যদি এই রিপেয়ারিংটা অনেক স্থায়ী হয়ে যায়, তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি করে। আর সমস্যাটা হতে পারে কেমন? সেল সাইকেল অ্যারেস্ট হতে পারে। আমাদের যে কোষ চক্র যদি বন্ধ হয়ে যায়, কোষ ডিভিশন হবে না, সেক্ষেত্রে জীবনটা হুমকির মুখে পড়ে যাবে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি অ্যাপোপ্টোসিস, অর্থাৎ কোষ মারা যেতে পারে। অ্যাপোপ্টোসিস হচ্ছে কোষ মারা যাওয়ার একটা প্রক্রিয়া। আর মিউটেশন হবে, ক্রোমোজোমে বা জিনে মিউটেশন ঘটবে, পরিবর্তন হয়ে যাবে, ফলে নতুন কোনো বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে। হতে পারে ক্যান্সার, হতে পারে জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার অনেক রকমের রোগ আছে যেগুলো জিনের মিউটেশনের কারণে সৃষ্টি হয়ে থাকে। তাহলে জিনোমিক অস্থিতিশীলতা আমরা দেখলাম যে কেন হয়, হলে কি ধরনের সমস্যা হতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা এটা স্টাডি করার চেষ্টা করলাম। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সেল ডিফারেন্সিয়েশন, কোষ বিভাজন। কোষ বিভাজন এই অংশে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে যখন এমব্রায়োলজিক্যাল ডেভেলপমেন্ট হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে যখন জাইগোট হয়, জাইগোটটা ক্লিভেজের মাধ্যমে বিভাজিত হয়ে 2 সেল, 4 সেল, 8 সেল এভাবে ক্রমান্বয়ে বিভাজিত হয়। এটা একসময় মরুলা হয়, তারপরে ব্লাস্টুলা হয়। কিন্তু এই যে মরুলা, ব্লাস্টুলা, এখানে যে কোষগুলো থাকে, এই কোষগুলোর কিন্তু যে ধর্ম বৈশিষ্ট্য মোরালের সেম। এই ব্লাস্টোমিয়ার কোষগুলো ধর্ম সেম, কিন্তু যখন এই পরের ধাপটা আসে, সেটাকে আমরা বলি গ্যাস্ট্রোলা। এই গ্যাস্ট্রোলা দশায় আমরা জানি যারা ত্রিস্তরী প্রাণী, যাদের দেহে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম আছে, এই 3টা লেয়ার থাকে, তাদেরকে আমরা ত্রিস্তর বলি। এই ত্রিস্তর যখন সৃষ্টি হয়, তখন দেখা যায় যে এক একটা কোষ থেকে বা এক এক ধরনের অঙ্গ সৃষ্টি হচ্ছে। তো এই যে এক একটা কোষ থেকে বিভিন্ন রকমের টিস্যু, অর্গ্যান বা অর্গ্যান সিস্টেম সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় সেল ডিফারেন্সিয়েশন বা কোষ বিভাজন। তাহলে আমরা সংজ্ঞাটা একটু ভালো করে দেখার চেষ্টা করি যেখানে আসলে কি বলা আছে। দেখো, এখানে আমরা দেখছি, এখানে লেখা আছে যে বিশেষ পদ্ধতিতে ভ্রূণের ক্রমবিকাশ কালে নির্দিষ্ট কোষের আকার ও আকৃতি, কার্যকলাপ পরিবর্তন সংঘটিত হয়ে নির্দিষ্ট কোষ, টিস্যু, অঙ্গ বা অঙ্গতন্ত্রের সৃষ্টি করে। অর্থাৎ আমরা যেটা বলছিলাম
নির্দিষ্ট কোষের আকার আকৃতি চেঞ্জ হয়ে তার মেটাবলিক ক্রিয়া চেঞ্জ হয়ে সুনির্দিষ্ট কোষ বা টিস্যু বা অঙ্গ বা অঙ্গতন্ত্রের সৃষ্টি করে, সেটাকে আমরা বলি সেল ডিফারেন্সিয়েশন। তাহলে যে বিশেষ পদ্ধতিতে এই পদ্ধতিতে আসলে একই প্রাণস্থ কোষের বিভিন্নতা সৃষ্টি হয়, যেমন আমাদের লিভারের সেল একরকম, কিডনিতে টিস্যু আছে সেগুলো একরকম, হার্টের টিস্যু একরকম, ফুসফুসের যে টিস্যু সে আছে আর একরকম। তাহলে এই যে ডিফারেন্সিয়েশন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিন্তু এটা সৃষ্টি হয়েছে। তাহলে সেল ডিফারেন্সিয়েশন না হলে কিন্তু আমাদের দেহের এই যে বৈচিত্র্য, এক একটা কোষ, এই পুরো অঙ্গাণু সিস্টেম, অর্গান সিস্টেম কিন্তু ফর্ম করতো না। তাহলে সেল ডিফারেন্সিয়েশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান হিউম্যান বিং। ঠিক আছে? তো এই সেল ডিফারেন্সিয়েশন আসলে কিভাবে হয়? তো আমরা জানি যে আসলে জাইগোট কিন্তু আসলে একটা স্টেম সেল। যে কোষ অনবরত বিভাজিত হয় সেটাকে আমরা বলি স্টেম সেল বা টোটিপোটেন্ট সেল বলা হয়। ইংলিশে এর আরেক নাম হচ্ছে টোটিপোটেন্ট সেল। যে কোষ সতত অনবরত বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে তাকে বলা হয় টোটিপোটেন্ট। তো এই কোষটা দেখো বিভাজিত, আমরা বললাম যে হয়তো 3 ধরনের কোষ সৃষ্টি করে। আমরা একটা বলছি এক্টোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম। 3 লেয়ারের কোষ সৃষ্টি করে। কোন স্তরে? গ্যাস্ট্রোলা স্তরে। এরপরে এই 3 লেয়ারের কোষগুলো পুনরায় আবার বিভাজিত হয় এবং এই 3 লেয়ার থেকে পরবর্তী সময় আমাদের বিভিন্ন রকমের কি সৃষ্টি হচ্ছে? অর্গান সৃষ্টি হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি এখানে যে এক্টোডার্ম থেকে আমাদের ব্রেইন, আমাদের দাঁত, স্কিন, চোখের বিভিন্ন অংশ, এবং মেসোডার্ম থেকে আমাদের স্কিনের অংশ, মাসেল, কিডনি, ব্লাড সেল, কর্পাসেল, হ্যাঁ, রক্তকণিকা সৃষ্টি হচ্ছে। এরপরে এন্ডোডার্ম থেকে আমরা দেখতে পাচ্ছি ফুসফুস, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, এগুলো সৃষ্টি হচ্ছে। তো আমরা তাহলে দেখতে পারলাম যে সেল ডিফারেন্সিয়েশন হলে মূলত আমাদের দেহের বিভিন্ন অঙ্গ এবং অঙ্গতন্ত্রগুলো সৃষ্টি হয়ে থাকে। তা না হলে একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি হতো না যদি সেল ডিফারেন্সিয়েশন না হতো। তবে এখানে উল্লেখ হচ্ছে যে সেল ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে একটা কোষ থেকে অনেক কোষের সৃষ্টি হয়, বাট কোষগুলোর কাজ ভিন্ন হলেও এদের কিন্তু জিনোমিক প্যাটার্ন, ডিএনএ এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। কিন্তু ডিএনএ পরিবর্তন না হলেও কাজের কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ ওই সকল কোষে যে অঙ্গের কোষে যে ডিএনএ গুলো রয়েছে, ওই ডিএনএ তে নিশ্চয়ই কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেই অঙ্গের জন্য নির্দিষ্ট কাজ পারফর্ম করার জন্য, সম্পাদন করার জন্য। এটা ভিন্ন ভিন্ন হয় এবং এটা খুবই বিস্ময়ের ব্যাপার যে একই ডিএনএ প্যাটার্ন সব কোষে রয়েছে, অথচ অঙ্গের ভিন্নতার কারণে এর কাজগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবং এটা আসলেই একটা বিস্ময়ের ব্যাপার, যেটা অনেকটা গবেষণার বিষয় এবং এই বিষয়ে গবেষণা হচ্ছে আশা করি। আচ্ছা, কোষ বিভেদনের তাৎপর্য, এবং এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোষ বিভেদনের আসলে এটা কেন দরকার। আমি আগেই বলেছি, কোষ যদি বিভেদন না হয়, সেল ডিফারেন্সিয়েশন না হয়, তাহলে কিন্তু কোনো পূর্ণাঙ্গ প্রাণী সৃষ্টি হবে না। আমাদের পূর্ণাঙ্গ এই যে হাত, পা, মাথা, চোখ দিয়ে একটা পূর্ণাঙ্গ যে দেহ, সেটা কিন্তু সৃষ্টি হতো না যদি এটা সেল ডিফারেন্সিয়েশন না হতো। হয়তো এমন হয় যে গ্যাস্ট্রোলা দশায় একটা কোষ থেকে একটা 16টা একটা কোষের একটা ধরলাম একটা পুঞ্জ, একটা সমষ্টি, যেখানে দেখবো যে একটা কোষ থেকে মাথা, একটা কোষ থেকে ডান হাত, একটা কোষ থেকে বাম হাত, আর একটা কোষ থেকে ইন্টেস্টাইন, আর একটা কোষ থেকে স্টোমাক, এরকম ডিফারেন্সিয়েশন করা থাকে। হ্যাঁ, এবং এই বিষয়ে কিন্তু গবেষণা হচ্ছে এখন রীতিমতো যে এই এমব্রায়োলজি স্টেজে কোন একটা কোষ নিয়ে কোন একটা অঙ্গ সৃষ্টি করা যায় কিনা এই বিষয়ে স্টিল এখন গবেষণা হচ্ছে। এবং এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা মানে চিকিৎসা শাস্ত্রে একটা গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার হবে। কারণ দেখা যাচ্ছে কারো হয়তো হার্টের সমস্যা, তাহলে এখন ওই হার্টের সাথে সংশ্লিষ্ট যদি কোনো কোষ ডিফারেন্সিয়েট করা যায় ওই এমব্রায়োলজির কোষ থেকে, এবং সেটা পরে কালচার করে একটা পূর্ণাঙ্গ হার্ট তৈরি করা যায়, একটা ফুসফুস তৈরি করা যায়, তাহলে আমরা কিন্তু এটা এটা কি করতে পারবো? প্রতিস্থাপন করতে পারবো। আচ্ছা, এরপরে আমরা বলছি যে কোষের আকার আকৃতি এবং বিপাক ক্রিয়ায় নাটকীয় পরিবর্তন হয়। আসলে এটাই বিস্ময়ের বিষয়, এটাই বিস্ময়ের ব্যাপার বা বিষয় যে কোষ আকার আকৃতি ভিন্ন, ডিএনএ ঠিক আছে, বাট তাদের কাজের বিস্তর ডিফারেন্স। কোন কোষের বিপাক ক্রিয়া খুবই বেশি হয়, যেমন যকৃৎ এবং অগ্নাশয়ের কাজের পরিমাণ খুবই বেশি হয়। অন্যদিকে হয়তো স্কিনের যে কোষগুলো আছে তার কাজ কিন্তু অনেক কম। জাইগোট থেকে টিস্যু, অঙ্গ এবং অঙ্গতন্ত্রের সৃষ্টি হয়। অর্থাৎ এই সেল ডিফারেন্সিয়েশন যখন হয়
তখন এই জাইগোটটাই বারবার বিভাজিত হয়ে আমরা বলছি টিস্যু তৈরি করে, টিস্যু থেকে অঙ্গ সৃষ্টি হয় এবং অঙ্গের সমন্বয়ে অঙ্গতন্ত্রের সৃষ্টি হয়। তাহলে কোষ বিভাজনের তাৎপর্য আসলে অপরিসীম। তো আশা করি তোমরা আজকে আমরা যে আলোচনা করলাম সে সম্পর্কে তোমরা একটা গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছো। জিনের গঠন, জিনের প্রকার, জিনোম, জিনোমিক্স, সেল ডিফারেন্সিয়েশন সম্পর্কে আলোচনা হয়েছে। এখন তোমরা যারা লাইনে আছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদেরকে আমন্ত্রণ জানাবো প্রশ্নের এখানে এই আলোচনায়। তো আমি শেয়ারিংটি স্টপ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই তোমরা লাইনে আছো। তো কারো কোনো রকমের জিজ্ঞাসা আছে কিনা? সাদিয়া কি শুরু থেকেই ছিলা? সাদিয়া তুমি জি স্যার। কি কোনো বুঝতে কোনো সমস্যা? জি না স্যার, বুঝতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, রাসিব তো অনেক পরে আসতে দেখছি। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা হয় তোমরা শেষের দিকে প্রশ্ন করবা। হ্যাঁ, তোমার মাইকে একটু সমস্যা আছে মনে হয় রাসিব, কথাটা একটু বেঁধে বেঁধে যায় আর কি। আচ্ছা, তাহলে আমি অনেককে আজকে অ্যাবসেন্ট দেখছি আমাদের শিক্ষার্থীদের ভিতরে। তো আমাদের এটা ছিল এখনকার ক্লাস। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা না থাকে, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখন শেষ করব। আমাদের পরবর্তী সেশনের পরে শুরু হবে। আনটিল বাড়ির কাজ দেখবেন না স্যার? বাড়ির কাজগুলো দিয়েছিলাম, দেখাও তো, একটা ছবি আঁকতে দিয়েছিলাম ডিএনএ স্ট্রাকচার। স্যার মেসেঞ্জারে দিয়েছি স্যার, দেখেন। ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে ধন্যবাদ। আমি এই লেকচারটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।